পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমাদের আজকের আলোচনার বিষয় নদী পর্যটন। নদী পর্যটন বিষয়ে আমরা যাকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, তিনি একাধারে পর্যটন পেশাজীবী এবং পরিবেশ আন্দোলনকর্মী। তিনি তিনি অবশ্য আমাদের স্টুডিওর মোটামুটি নিয়মিত মুখ, জনাব মাসুদুল হাসান জাইদি। জাইদি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সুমন ভাই, আপনাকেও শুভেচ্ছা এবং আপনার সকল দর্শকদেরকে শুভেচ্ছা। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রথম প্রশ্ন আছে। আমি জানি আপনি দীর্ঘদিন থেকে নদী পর্যটন নিয়ে আছেন এবং একই সাথে বাংলাদেশ তো নদীমাতৃক দেশ। হ্যাঁ, তো বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেই হিসাবে বলা যায় বাংলাদেশের নদী পর্যটনের একটা অনেক ভালো একটা সম্ভাবনা আছে। তো এই সম্ভাবনার মুখে থেকেও এখনো খুব একটা নদী পর্যটন দাঁড়ালো না। তো এখানে কি কি সমস্যা থাকতে পারে? আসলে হ্যাঁ, এটা সত্যি কথা। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমরা ছোটবেলা থেকে রচনা এই থেকে আরম্ভ করে করে আসছি। আপনি আমাদের শুধু পর্যটন কেন, আমাদের জীবনযাত্রার সাথে নদী ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনযাত্রা, সাহিত্য, কবিতা, যেই ক্ষেত্রেই যান নদীর উপস্থিতি পাবেন। এবং আমাদের জনজীবন যেই গ্রাম বা শহর গড়ে উঠেছে, তাও কিন্তু নদীকেন্দ্রিক। এখন নদী পর্যটনের কথায় যদি আমরা আসি, আমাদের আসলে নদী নির্ভর পর্যটনই শুরুতে গড়ে ওঠা উচিত ছিল, যেটা সেই অনুপাতে আমাদের দেশে গড়ে উঠতে পারেনি। তবে আপনি যদি অতীতের দিকে তাকান, জমিদারদের একটা শৌখিন ছিল কিন্তু বজরায় ভ্রমণ। তারা শৌখিন লোকেরা বজরায় ভ্রমণ করতো এবং যেহেতু সেই সময়ে রাস্তাঘাটও এত ছিল না, নদী নির্ভরই যাতায়াত ব্যবস্থা ছিল, ছইয়ের নৌকায় ভ্রমণ, হ্যাঁ, এইগুলো ছিল। তবে বাণিজ্যিকভাবে যদি বলেন, হ্যাঁ, সেই অনুপাতে আমাদের দেশে নদী পর্যটনটা সেই অনুযায়ী গড়ে ওঠে নাই। আমাদের যদি দেখি, শীতের সময়ে নদীর যে পর্যটনটা দেখা যায়, সেটা ঢাকা টু চাঁদপুর, এই রুটটা বেশ জনপ্রিয়। প্রচুর পিকনিক হবে এই শীতের মৌসুমে। অন্যান্য মৌসুমে যদি বলি, আপনার সুন্দরবন, মংলা টু সুন্দরবনের এইটাই সবচেয়ে ব্যবহৃত রুট, যেটাতে যেটাকে আসলে বাণিজ্যিকভাবে পর্যটন রুট বলা যায়। এছাড়া যেগুলো রিসেন্টলি গত 10-12 বছরে গড়ে উঠেছে, তার মধ্যে আছে আপনি স্বরূপকাঠির কথা বলতে পারেন। সেখানে যে ভাসমান পেয়ারা বাগানটা, তবে এটা সিজনাল। আর হলো গিয়ে হাওর, আমাদের হাওরে একটা বড় পর্যটন কিন্তু গড়ে উঠেছে খুব রিসেন্ট 5-10 বছরের মধ্যে। হ্যাঁ, এবং বিগত 5 বছরের মধ্যে সুন্দর সুন্দর অনেক হাউস বোট হয়েছে, যেগুলো যেগুলোর মধ্যে লাক্সারিয়াস হাউস বোটও আছে। এই এই জায়গাগুলো গড়ে উঠেছে। তবে যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি, যেমন লন্ডনের টেমস আছে, ইটালির ভ্যানিস আছে, মিশরের নীল নদ আছে, তারপরে ইন্ডিয়ার কথাই যদি বলি, কেরালা অথবা জম্মু কাশ্মীরের ডাল লেক, এরা যেই যতটা আসলে ফোকাস তাদের ট্যুরিজমের, এই এই তাদের নদীর ট্যুরিজমে, রিভার ট্যুরিজম বা বলেন বা ওয়াটার ট্যুরিজম বলেন, আমাদের দেশটা ওইভাবে করে ফোকাস হয়নি। আমরা যদি মিশরের নীল নদের দিকে তাকাই, তাদের রিভার ট্যুরিজম কিন্তু রিভার ক্রুজ নিয়ে বিশাল একটা কর্মযজ্ঞ আছে এবং সেখান থেকে তারা আয় করে। তো এই এই ধরনের বিশাল কর্মযজ্ঞ আসলে আমাদের দেশে এখনো তৈরি হয়নি। এটা আমাদের দেশে যতখানি ট্যুরিজম ডেভেলপ করছে, বলতে গেলে রিভার ট্যুরিজমের কথা যদি বলি, এটা পাবলিক সেক্টরে করছে। গভর্নমেন্ট পাবলিক নাকি প্রাইভেট? সরি, পাবলিক বলতে হলে প্রাইভেটের সেক্টরে করছে, পাবলিক না, গভর্নমেন্টের ইসে না, পাবলিকের করছে। জি জি। তো পাবলিক প্রাইভেটের যখন কোনো রকমের ইনিশিয়েটিভ নেওয়া হয়, তাদের কিছু লিমিটেশন থাকে, তাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো তারা ক্যালকুলেট করে। হ্যাঁ, তো তাদের একটা শেকি ভাব থাকে।
হ্যাঁ, যদি গভর্নমেন্টের ইসের থেকে বা কোনো একটা প্রপার পলিসি মেকিং করতো এবং সেই অনুযায়ী যদি পাবলিক দেরকে ইনভাইট করতো যে ওকে এইবার তোমরা ইনভেস্ট করো, তারা আরও মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করতো এই সেক্টরে ইনভেস্ট করতে, তখন এটা আরও বেশি ফ্লারিশ হতো। তার মানে নদী নদী পর্যটনে যদি সরকারের ইনভলভমেন্ট, হ্যাঁ, দেখেন সরকার কি করে, সরকার পলিসি মেকিং করে যে এটা এইভাবে চলবে, তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, তাই তো, এবং তারা সেটাকে মনিটর করে। মানে সরকারের একটা থাকলে হয়তো বেসরকারি ওই মডেল ফলো করে আগে এক্স্যাক্টলি এখন আমাদের দেশে হয় কি, প্রাইভেট সেক্টররা কাজ শুরু করে, তারা তো নিজেদের মতো করে, যেহেতু কোনো গাইডলাইন থাকে মানে না। অনেকটা শখের বশে করে, তাদের তো অত গবেষণা নেই। এক্স্যাক্টলি, শখের বশে গবেষণা নেই কিছু নেই। সে আপনি আপনার মতো করবেন, আমি আমার মতো করব, এরপরে একটা হসপচ হবে, তারপর গভর্নমেন্টের ফোকাস যাবে, আচ্ছা এখানে প্রথমে তারা হয় বন্ধ করবে অথবা সীমিত করবে, হ্যাঁ, এরপর তারা চিন্তা করবে কিভাবে পলিসি মেকিং করব। তো আমাদের যারা ইনভেস্টর, তাদের একটা বড় রিস্ক ফ্যাক্টর থেকে যায় এখানে। হাওড়ে আপনি দেখেন বিগত কয়েক বছরে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, এবং ইনভেস্টর যারা, তারা খুব বড় ইনভেস্টর না, তারা হলো গিয়ে আপনার মাঝারি ধরনের, ছোট থেকে মাঝারি, বড় কোনো ইনভেস্টর না। তো এরপরে হঠাৎ করে যদি বলে যে হাওড়ের পর্যটন চলবে না, বা হাওড়ে কোনো একটা ইস্যুতে হ্যাঁ বন্ধ করে দেয়, এই যে যারা ইনভেস্ট করছে তাদের কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এটা তাদের কিন্তু সারা জীবনের একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামে। হ্যাঁ, তাদের এরকম না যে তাদের অনেক আছে, তারা এখানে লস হলে তাদেরকে চাষে যায় না, ব্যাপারটা এরকম না। সো হাওর আর সুন্দরবনে যারা ইনভেস্ট করে, মানে তাদেরকে আমরা হয়তো ছোট ইনভেস্টর বলছি, কিন্তু তারা কিন্তু যৌবনের প্রথম সময়টা সেখানে ইনভেস্ট করে। তারা হয়তো চাকরি করতে পারতো, বিজনেস করতে পারতো, সব বাদ দিয়ে এখানে করছে। তার মানে এখানে তার ইনভেস্ট মারা গেলে শুধুমাত্র আর্থিক না, তাদের একই সাথে তার ক্যারিয়ারের ব্যাপারটাও এখানে যুক্ত। তবে ভালো ব্যাপার হলো গিয়ে আপনি এখন সুন্দরবনে দেখবেন যে অনেক লাক্সারি ক্রুজ এখানে চলতেছে, আগের সেই ধাঁচটা আর নাই, যে কাঠের বোট বা ওই যে ভাড়া করা নৌকা, এগুলি তারা ওই প্যাটার্ন থেকে বের হয়ে আসছে, এবং তারা খুব একদম ক্রুজ এবং লাক্সারি ক্রুজ, এসি, ফুল এসি। হ্যাঁ, এই জিনিসটা তো 5-10 বছর আগেও চিন্তা করা যেত না, প্রশ্নই আসে না। তো আবার যদি আপনি আমাদের হাওরগুলি দেখেন, আমাদের হাওর কিন্তু বিশাল অঞ্চল, আমাদের প্রায় হাওড় এলাকা হলো গিয়ে 7,84,000 হেক্টর জলাভূমি, 7টা জেলা, সারা বাংলাদেশের হাওরটা, মানে এই যে মাত্র 7টা জেলায় যে হাওর অঞ্চল, মানে বলছি সারা বাংলাদেশে যে হাওর অঞ্চলটা আছে, হ্যাঁ, এটা হলো 7,84,000 হেক্টর জলাভূমি এই হাওর। হ্যাঁ, এবং হাওর আছে আমাদের 423টা হাওর আছে বাংলাদেশে, যদিও আমরা টাঙ্গুয়ার হাওর এবং নিকলি হাওর এরকম 2-4টা নাম আমি জানি, বাট আমাদের কিন্তু প্রচুর হাওর আছে। তো হাওরের এই রিসেন্ট যেই ট্যুরিজমের বলেন, বুম বলেন, এই সময় হাউস বোটগুলোও কিন্তু আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে। তারা পর্যটকদের রুচি এবং চাহিদা অনুযায়ী অনেক ডেভেলপ করছে। হ্যাঁ, এখন মানে আমরা শুরুর দিকে যখন আমরা যেতাম, আমরা সবচেয়ে বেশি যেটা প্রবলেম ফেস করতাম টয়লেট, মানে ওইখানে লোকাল যেই নৌকাগুলো ছিল, ওটা তো মাথা উঁচু করে টয়লেটে ঢোকা যেত না, অলমোস্ট হামাগুড়িতে ঢুকতে তো হামাগুড়িতে বের হইতে হতো। সেইখানে এখন হাই কমোডের টয়লেট আছে, আপনার অ্যাটাচ বাথরুম, কোথাও গরম পানির ব্যবস্থাও আছে। হ্যাঁ, তো এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে, বাট আমার মনে হয় যে সরকারি পৃষ্ঠপোষকতা যদি থাকলে এটা আরো দ্রুত, তবে এটা দ্রুত হতো এবং গোছানো হতো। আচ্ছা, বাংলাদেশের তো অনেকগুলা নদী, মানে কিছু খরস্রোতা নদীও আছে, পাহাড়ি নদী আছে, আবার আমাদের সমুদ্র তো আছেই। তো এখানে কিন্তু এই যে মানে পানি কেন্দ্রিক যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, এগুলো অনেক হতে পারতো তো, নাকি কি মনে করেন? অবশ্যই হতে পারতো। আপনি মানে কিছু কিছু যে হচ্ছে না তা না, তবে আমি বলি যে আমি থাইল্যান্ডে যেবার গেলাম,
ওখানে আমি প্যারাসেলিং করলাম, আমি আন্ডার ওয়াটার ওয়াক করলাম, হ্যাঁ ওখানে আমি করিনি, ডাইভিং Scuba স্কুবা diving করিনি, যেটা। বাট ওখানে করা যায়। হ্যাঁ, স্নর্কলিং তো করাই যায়। হ্যাঁ, অনেক কিছুই করা যায়। অনেক কিছুই করা হ্যাঁ, যায়। অনেক কিছুই করা যায়। তারপর ওদের যে মার্কেটটা, নদীর Floating ফ্লোটিং market ফ্লোটিং মার্কেটটা, হ্যাঁ ওইটাও কিন্তু একটা টুরিস্ট অ্যাট্রাকশন। তো আমাদের দেশে কিন্তু স্কুবা ডাইভিং এবং স্নর্কলিং এর জন্য চমৎকার একটা জায়গা হলো গিয়ে সেন্ট মার্টিন তো বটেই, বাট ইনানি রিসেডেও করা সম্ভব। স্কুবা ডাইভিং আর স্নোরকেলিং। স্নর্কলিং এগুলো করা সম্ভব। বা যদি একটু খুব যদি খোঁজ নেয়, আমি এটা অনেক আগে একবার চিন্তা করেছিলাম, বাট এখানে হয়তো পলিটিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে। সেটা হলো গিয়ে কাপ্তাই লেকে, কাপ্তাই লেকে। চাকমা রাজার যে রাজপ্রাসাদটা right, পানির নিচে রাজপ্রাসাদ, আছে, এইটা হতে পারতো আমাদের চমৎকার একটা টুরিস্ট অ্যাট্রাকশন, যেটা বাইরের ফরেনারদেরকে খুব অ্যাট্রাক্ট করতে পারতো। হ্যাঁ, হয়তো বা এটা পলিটিক্যাল কারণেও হয়তো এটা করা সম্ভব না, বাট যদি এটা করা যেত, এইটা একটা চমৎকার একটা, এটা শুধু বাংলাদেশে না, আমরা এটা ধারণা ওয়ার্ল্ড, এশিয়া মহাদেশের ভিতরে এটা একটা এক নম্বর চমৎকার, আকর্ষণ। হ্যাঁ একটা চমৎকার আকর্ষণ এটা হতে পারতো। পানির নিচে রাজবাড়ি পানির নিচে তলিয়ে আছে, রাজবাড়ি, সেটা গিয়ে আমরা এবং দেখে আসতেছি। হ্যাঁ, এবং ওই রাজবাড়ি, কারণ যদি এটাকে অ্যাট্রাকশন করতো, তখন এখানে ভিতরে আন্ডার ওয়াটার আপনার লাইটিং এর ব্যবস্থা করতো। হ্যাঁ, রাজবাড়িটাকে ওইভাবে করেই করে এটা একটা অ্যাট্রাকশন কিন্তু হতে পারতো। যাই হোক, এটা এটা হয়নি। বাট কাপ্তাই লেকেও আপনার হাউস বোট এখন চলে, কাপ্তাই লেকেও এখন হয়। আর কায়াকিংটা আমাদের দেশে হচ্ছে, অনেক জায়গাতেই হচ্ছে, কাপ্তাইয়েতেও হচ্ছে, কিছু কিছু নদীতেও হচ্ছে। তো আগাচ্ছে, সব কিছুই আগাচ্ছে। স্কুবাটা আমাদের এখানে অত বেশি আগায় নেই। এটা কেউ কেউ সেন্ট মার্টিনে অনেকবার ট্রাই করছে, বাট এটা খুব একটা সাড়া পায়নি। সারা পায়নি। হ্যাঁ, হ্যাঁ স্কুবা স্কুবা ডাইভিং, এটা ডাইভিং এ যাওয়ার আগে তো মোটামুটি এটা একটা preparation লাগে, তো ট্রেনিং এর একটা ব্যাপার থাকে। training এর বাট ব্যাপার থাকে। আমাদের যেই এই Trainer লে বা না বা যেই পানির যেই পানির ক্লিয়ারিটি যে যতটুকু আছে, ঘোলা ঘোলা না না ঘোলা ঘোলা না, আমাদের পরিষ্কার আছে, আপনি একটু দূরে গেলে পরিষ্কার পাবেন। তো আন্ডার ওয়াটার ওয়াকিংটা কিন্তু করা যায়। আন্ডার ওয়াটার ওয়াকিং এর জন্য খুব বেশি ইনস্ট্রুমেন্ট লাগে না। আপনার স্পিড বোর্ডের উপরে অক্সিজেন সিলিন্ডার থাকে, মাথায় একটা হেলমেটের মতো থাকে, এই যে জাস্ট ডুব দিয়ে হ্যাঁ, যায়। এটা আপনার সাঁতার জানার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আপনাকে পানিতে নামাবে, আপনি পানির নিচে কিছুক্ষণ হাঁটবেন। হ্যাঁ, ওখানে আমাদের দেশে ওই সাইডে নানান ধরনের মাছ আছে, মাছ দেখবেন, আপনার মানে আন্ডার ওয়াটার লাইফ দেখবেন, উঠে এসে পড়বেন। হ্যাঁ, এটা কিন্তু করা সম্ভব। যাই হোক, কিছু কিছু হয় না, কিছু কিছু হচ্ছে। আমাদের এখন প্যারাসাইলিং হয়, কক্সবাজারের ওই সেই ইনানির ওই রুট ইসে প্যারাসাইলিং হয়, কায়াকিং হচ্ছে, যেটা বললাম যে হাউস বোটগুলো হচ্ছে, যেটা আগে আমরা শুধু কেরালাতে ছবি দেখতাম। অত অত লাক্সারি এখনো হয় নাই, বাট তারপর হচ্ছে, আমাদের খুব খারাপ খুব যে তা একটা না, খারাপ অনেক তাও সুন্দর না। হ্যাঁ, হচ্ছে। কাঠের খুব সুন্দর সুন্দর এবং ডেকোরেটেড হাউস বোট হচ্ছে। যারা ট্যুরিস্ট, হ্যাঁ তারা কিন্তু এখন এগুলোতে খুব যাচ্ছে। সি ক্রুজিংটা আমাদের তো আসলে ওইভাবে করে নাই। সি ক্রুজিং বলতে আমরা শুধুমাত্র কক্সবাজার টু সেন্ট মার্টিনই সেন্ট বুঝি মার্টিন যাওয়াটাই এটা। বাট সি ক্রুজিং এর আমি মাঝখানে বোধহয় কথা উঠছিল, মানে বাংলাদেশ থেকে কলকাতায় আর একটা এটা চালু হয়েছিল চালু কিছুদিন হয়েছিল, আগে। কিন্তু এটা খুব একটা অতটা- সাস্টেন করেনি। আর র্যাফটিংটা আমাদের করা যায় সাঙ্গু নদীতে বর্ষার ইসে, এবং ওইটা খুব ভালোই করা যেত। বাট র্যাফটিং এর ব্যাপারটা হলো কি, এক হলো গিয়ে ট্রেন্ড আপনার লোক লাগবে সেখানে, আর হলো গিয়ে আপনার ওই লোকালদেরকে ট্রেন করতে হবে। আপনার এখান থেকে মানে আউটসাইড থেকে গিয়ে ওই জায়গায় স্টে করে র্যাফটিং এর ব্যবসা করবে, হ্যাঁ এই জিনিসটা খুব একটা ডেভেলপ হবে বলে আমার মনে Local হয় না। community-কে লোকাল involve কমিউনিটিকে করতে ইনভলভ পারলে করলে জিনিসটা- হ্যাঁ জিনিসটাকে এই করা সম্ভব। সার্ফিং তো আমাদের দেশে আমাদের দেশের লোকরা আসলে অত বেশি সার্ফিং এর ব্যাপারে আগ্রহী না, বাট সার্ফিং এর আয়োজন কক্সবাজারে কিন্তু আছে। হ্যাঁ। যদি এটা কেউ বছর চায়, বোধহয় নির্দিষ্ট কোন সময় হ্যাঁ হ্যাঁ এটা, এবং কেউ যদি চায় সার্ফিং কিন্তু করতে পারে। আর নৌকা চালানোর ব্যাপারগুলো এগুলো তো আসলে হয় কি, একটা আপনার লাইফ স্টাইলের মধ্যে একটা থাকবে, যেরকম আপনি মাছ ধরা কারো প্যাশন, হ্যাঁ সে মাছ ধরার জন্য কিন্তু যার প্যাশন সে অনেক কিছু করে,
হ্যাঁ, যদি আপনার প্যাশন না থাকে তখন আপনি করবেন না। এগুলো হলো অ্যাডভেঞ্চার, এইগুলো হলো প্যাশনের ব্যাপার। এগুলো জোর করে আপনি করতে পারবেন না। না, ওটা সবাই তখন করবেও হ্যাঁ না, সব এক্স্যাক্টলি। শ্রেণীর আবার মানুষ যাবেও না। যদি খুব বেশি লোক যদি না থাকে তখন আপনি এখানে খুব বেশি ইনভেস্টমেন্টও যাবেন না। আচ্ছা জাইদি ভাই, আমি বলি এটা হচ্ছে বোধহয় আমরা যদি ভুল না হয় 2008 সাল বা এরকম কোনো সালে কক্সবাজারে একটা সার্ফিং হয়েছিল, ইন্টারন্যাশনাল একটা হ্যাঁ, সার্ফিং হয়েছিল। তখন ওই ভদ্রলোকের নাম সম্ভবত টম বাউয়ার বা এই টাইপ কিছু নাম। উনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের কক্সবাজারের যে সমুদ্র, এটা সার্ফিং এর জন্য সারা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠগুলোর ভিতরে অন্যতম। আচ্ছা, এবং এখানে বোধহয় লোকাল আবু জাফর বা এরকম হ্যাঁ, দু হ্যাঁ, এরা একজনকে অনেকেই ট্রেনিংও সার্ফিং দিয়েছিলেন। আবার আপনি স্কুবা ডাইভিং বা এই যে পানির নিচে হাঁটার যে ব্যাপারটা বললেন, এখন এগুলোর তো সমূহ সম্ভাবনা বাংলাদেশে আছে। আচ্ছা। এখন মানে আপনি কি মানে ভাবছেন যে এগুলাতে আসলে বেসরকারি উদ্যোক্তা দিয়ে হবে না, এটা সরকার সরাসরি যদি সহযোগিতা করে তাহলে এগুলোকে হ্যাঁ, একটা পর্যায়ে নিয়ে যাওয়া একটা সম্ভব? হ্যাঁ, সরকার একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেলে হবে কি যে এরপরে বেসরকারি উদ্যোক্তারা তারাও আরো তারা আগে তারা আসবে। সাহস পাবে, তারা সাহস পাবে। এখন আপনার মানে সরকারের তো ওই রিস্ক ফ্যাক্টরগুলো নাই যে আচ্ছা আমার এই সার্টেন অ্যামাউন্ট আমরা সরকার যেই পরিমাণ রিস্ক নিতে পারে, এটা তো সরকারের কাছে private যেটা sector হ্যাঁ, পারবে না। সরকারের কাছে যেটা কোনো অ্যামাউন্টই না, একটা লোকের কাছে সেটা হলো সারা জীবনের পুঁজি বা তার বা চেয়েও তার চেয়েও বেশি কিছু, তাই না? তো ওই সেই হিসাবে আমি বললাম যে গভর্নমেন্টের যদি এরকম কিছু পলিসি মেকিং করে, হ্যাঁ, ইসের ব্যাপারে যে এইখানে এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করলাম, তখন দেখা যাবে কি এটাকে কেন্দ্র করে আরো এটাকে তৈরি হচ্ছে, আরো হ্যাঁ, মানে সুযোগ সুবিধা তৈরি হচ্ছে। রাইট। যেমন ধরেন আপনার ইন্দোনেশিয়ার যে বালি দ্বীপ বা এর আশপাশে, এখানে কিন্তু শুধুমাত্র এরকম নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস করার activities, জন্য প্রচুর লোক যায়। পর্যটক যায়। এক্স্যাক্টলি। আর আমাদের এখানে তো প্রচুর পানি আছেই, তো পানির কিন্তু অভাব নেই, activities এর অ্যাক্টিভিটিস থাকলে অভাবেই হ্যাঁ, আসলে আমরা টানতে পারছি না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি। ওকে, এখন হচ্ছে যে ধরেন আমাদের যদি এগুলো তো অ্যাক্টিভিটিস গেল হচ্ছে যে অ্যাডভেঞ্চার টাইপ, এটা তো সব বয়সের বা সবাই সবার যাবেও যাবেও না, আসলে। হ্যাঁ। এখন আমাদের এখানকার জনপ্রিয় রুট, আমি সবসময় যেটা দেখি ডিসেম্বর মাস আসলেই বা জানুয়ারিতে শুধু ঢাকা চাঁদপুর শয়ে শয়ে শিপ আসা যাওয়া করে। এর বাহিরে আর কোনো রুট তৈরি করা যায় না ঢাকা কেন্দ্র করে? আচ্ছা, একটু সারাদিনের জন্য? এটা একটা ভালো কোশ্চেন করছেন আপনি। তো জানেন নিশ্চয়ই আমরা করোনার আগ পর্যন্ত বেশ কয়েকবার আমরা নদী উৎসব করছি। জি, আপনাদের হ্যাঁ, নদী উৎসবটা নদী আমি উৎসব, সবসময় খেয়াল করতাম। এক্স্যাক্টলি। আমাদের নদী উৎসবের উদ্দেশ্যটাই ছিল হলো গিয়ে যে জনগণকে, মানে জনগণ বলতে পর্যটকদেরকে নদীর সাথে একটা সম্পৃক্ততা তৈরি করা। কারণ আমাদের নাগরিক জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমাদের যে শিকড় থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে আসতেছি। বিশেষ করে বাচ্চাদেরকে আমরা ইন্সপায়ার্ড করতাম যে এই উৎসবে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রাখতাম, তাদের আর্ট কম্পিটিশন করতাম, নদী নিয়ে নিয়ে আর্ট, পাপেট শো হতো, নানা ধরনের অ্যাক্টিভিটিস হতো। বাট যেই রুটটা আমরা ইউজ করতাম সেটা হলো ঢাকা চাঁদপুর, যেটা সবাই ইউজ করে। এরপরে আমরা চিন্তা করলাম যে আমরা অন্যভাবে এটাকে আমরা এই রুটটাকে চেঞ্জ করতে পারি কিনা। তো ঢাকা থেকে আমরা ভাবলাম যে পদ্মা ব্রিজের পর্যন্ত আমরা যে এই রুটটাকে করা যায় কিনা। কিন্তু শীতের সময়ে এই ডুবোচর নানান দিকে ওঠার কারণে এই রুটটা আসলে মানে বড় কোনো শিপ নিয়ে করা সম্ভব না। আচ্ছা, আরেকটা প্রবলেম হলো কি আমরা চিন্তা করলাম ওকে ফাইন, ঢাকার চারপাশে 4টা নদী আছে, আপনার বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু নদী। এই আমরা তাহলে ঢাকাকে ঘুরে এই উৎসবটা করা যায় কিনা। তাহলে ঢাকার চারপাশেও ঘোরা হলো, এই 4টা নদীকে 4টা নদী যে আছে এটাই তো অনেকে জানে না। তো সেইখানে প্রবলেমটা দেখলাম যে বড় নৌকা তো দূরের কথা, মানে ছোট বড় শিপ তো দূরের কথা, ছোট শিপ নিয়েও চলা সম্ভব না, শুধুমাত্র ট্রলার দিয়ে যাওয়া যায়। এইটার রুটগুলো এরকমভাবে কিছু কিছু জায়গা দখল, কিছু কিছু জায়গা বন্ধ হয়ে গেছে, এবং কিছু কিছু লো হাইটের ইসের কারণে, ব্রিজের কারণে এই রুটে চলাচলই সম্ভব না নৌপথে, মানে বড় কোনো যানবাহন নিয়ে। তো যেহেতু নদী উৎসবে প্রায় 800 থেকে 1000 বা এর চেয়েও বেশি লোক হয়, তো এত বড় শিপ নিয়ে চলাচল সম্ভব ছিল না।
এই কারণে আমাদেরকে ওই ঢাকা চাঁদপুর এই একটা রুটকেই ফলো করতে হতো। হ্যাঁ, কিছু কিছু ঢাকার আশেপাশে যে ট্যুর হয় না তা না, বাট এগুলো হলো খণ্ড খণ্ড, যেরকম শীতলক্ষায় কিছু হয়, বালু নদীতে কিছু হয়, এই যে ডাইং ক্রুজ আছে, এরা হয়তো মেঘনার দিকে যায় আবার এসে পড়ে, কিন্তু রাউন্ড ট্রিপ বা এরকম বড় কোনো রুট ধরার কোনো এখন পর্যন্ত মানে পর্যটনের জন্য আমাদের সুবিধাজনক কোনো রুট নাই। তাহলে জাইদি ভাই, আপনার কথা শুনে যা বুঝলাম যে আমাদের নাব্যতা সংকট ছাড়াও নদীর দখলের একটা ব্যাপার আছে অবশ্যই, যার জন্য আমরা আসলে বড় শিপ দিয়ে চাইলেও ঢাকা প্রদক্ষিণ করতে পারছি না। আমরা করতে পারতেছি না। এটা তো খুবই দুঃখজনক কথাবার্তা। আপনি একটা ভালো একটা ব্যাপার লক্ষ্য করেন যে একটা সময় কিন্তু মানে ঢাকায় অনেক খাল ছিল। হ্যাঁ, এবং এই খালগুলো আপনার আশেপাশে যে চারটা ছিল নদী এইগুলোর সাথে কানেক্টেড ছিল। তো এই যে আপনি যদি লক্ষ্য করে দেখেন, এখন হাতিঝিলটা যে ওপেন হয়েছে এবং এখানে কিছু ওয়াটার বাস চলে, আপনার রাস্তা দিয়ে যেই বাসগুলো চলে সেই রুটটা দিয়ে আপনি যাবেন এবং আপনি ওয়াটার বাস দিয়ে যাবেন, আপনার সময় অনেক কম লাগবে, অনেক কম লাগে এবং এটা কিন্তু বেশ জনপ্রিয়। এবং শুধুমাত্র যাত্রীরা যাতায়াত করে তা না, এখানে ঘোরার জন্য অনেকে আসে শুধুমাত্র ঘোরার জন্য, যে এখান থেকে এখানে ঘুরবে। এখন এই রুটটা যদি আপনি এক সময় এটা নাকি ইসের সাথে ছিল, ধানমন্ডি লেকের সাথে কানেক্টেড ছিল, তাই? হ্যাঁ, এটা কানেক্টেড হয়ে তুরাগ পর্যন্ত ছিল। আপনি চিন্তা করেন যদি এটা ধানমন্ডি লেকের সাথে আবার কানেক্ট করা যেত, আপনার 27 নাম্বার বলেন, ধানমন্ডি 2 নাম্বার বলেন, হ্যাঁ, ওইখান থেকে ওইখানে লোকজন যদি গুলশানে যাওয়ার চিন্তা করে এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা হাতে, এটা আধা ঘন্টাও লাগতো না। প্লাস হলো গিয়ে এইগুলো একটা চমৎকার, কিন্তু ভিতরে যে আমাদের পার্কের সমস্যা, যে ঘোরাঘুরির জায়গা নেই, এইটাও কিন্তু একটা শহরের ভিতরে পর্যটকদের জন্য স্বল্প সময়ের জন্য হলে একটা বিনোদন কেন্দ্র হতে পারত। হ্যাঁ, মানে নাগরিক জীবনে জটিলতা থাকে, তো ঠিক আছে আমি ধানমন্ডি থেকে ঘুরে আসি, হ্যাঁ, একটা আবার গুলশানের লোক মনে করতে একটা ধানমন্ডি থেকে ঘুরে আসি। এক্স্যাক্টলি, এটা আসলে অনেক সহজ ছিল, সহজ হয়ে যেত। আচ্ছা, আমাদের নদীগুলো দখল হয়ে যাওয়ার কারণে তো সমস্যা আছে, নাব্যতা সংকটের জন্যও সমস্যা আছে, এমন সম্ভাবনার সমস্যা থাকার পরেও এখন আপনি আশাবাদী মানুষ, নদী পর্যটন নিয়ে কাজ করেন, তারপরও আমি বলি যে সম্ভাবনা কতটুকু দেখেন, সম্ভাবনা সবসময় সম্ভব, ঠিক আছে, জাস্ট কি করতে হয়, একটা ভিশন তৈরি করতে হয় যে আমি ওই জায়গাটায় যাব। এখন ভিশনটা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তৈরি করি, কিন্তু ভিশনটা যদি সামগ্রিক হয় তখন এটা অ্যাচিভ করা খুব সহজ হয়। ঠিক আছে, তো আমাদের মানে যারা এই কর্তা ব্যক্তিরা থাকেন তারা সবাই বলেন যে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, পর্যটনে অপার সম্ভাবনা, কিন্তু প্রপার কোনো পলিসি মেকিংও হচ্ছে না, প্রপার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। শুধু মাত্র হোটেল তৈরি করাই কিন্তু পর্যটনের একমাত্র না, হ্যাঁ, উদ্দেশ্য না। আপনাকে প্রপার একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। লোকজন, পর্যটকরা কি করে, বাইরের বলেন ভিতরের বলেন, তারা টাকা খরচ করে কিছু কি করে, তারা কিছু এক্সপিরিয়েন্স কিনে, আর কিচ্ছু না। হ্যাঁ, কি এখান থেকে যারা আসে এবং যায় তারা এক্সপিরিয়েন্স ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারে না। সো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটা এনভায়রনমেন্ট থাকতে হয় দরকার। আর আমাদেরও কিছু সীমাবদ্ধতা বা আচরণগত কিছু প্রবলেম আছে, যেরকম মনে করেন যে বালু নদী বা ওইসব যে বললাম যে ট্যুর হয়, আপনি দেখবেন যে হাই ভলিউমের ডেক বাজাচ্ছে, এখন 10টা নৌকা যাচ্ছে, 10 রকমের গান হচ্ছে, একই সাথেই হচ্ছে, মানে নয়েজ পলিউশন ছাড়া আর কিছুই হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমাদের যে এটা করতে হবে না, এটাই তো আমরা জানি না। হ্যাঁ, যে কিছুদিন আগে আমাদের যে উপদেষ্টা বলছিলেন যে হর্ন যে বাজাতে হয় না, আমরা তো সেটাই জানি না। তো ব্যাপারটা ওরকম যে নয়েজ পলিউশনের যে ব্যাপারটা যে হয়, এটাতে আমাদের অ্যাওয়ারনেস নেই। আমাদেরও কিছু তৈরি হওয়ার ব্যাপার আছে, আর সরকার থেকেও কিছু উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে, তাহলে আমার মনে হয় যে কোনো কিছুই অসম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন।
আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, সামনের কোনো পর্বে আমরা নিশ্চয়ই আপনাকে আবার আমন্ত্রণ জানাবো। ইনশাল্লাহ। তো দর্শক, আজকে তো বিদায় নিব। আমরা জাইদি ভাইয়ের রেফারেন্স ধরেই যদি বলি যে আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যে হর্ন বাজাতে হয় না, কিন্তু আমাদের বাস ট্রাক এগুলোর পিছনে কিন্তু আগে লেখা ছিল হর্ন দিন। তো আজকে হয়তো ওই হর্ন দিন ওই সময় লেখা না থাকলে আজকে হয়তো এত হর্ন বাজতো না, এত সাউন্ড পলিউশন হতো না। তো পর্যটনের ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আবার জাইদি ভাইয়ের কথা ধরেই বলি যে উনি বলেছেন ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমাদের অনেকগুলো নদী দখল হয়ে গেছে, অনেকগুলো নদীতে নাব্যতা সংকট আছে। তো আমরা যদি নদীগুলোকে দখল হতে না দিতাম, যদি নদীগুলোতে নাব্যতা সংকট না থাকতো, তাহলে বাংলাদেশের নদী পর্যটন আজকে যেই জায়গায় যেত, আমরা হয়তো শুধুমাত্র পর্যটন দিয়েই টেকসই উন্নয়নের ভিত গড়ে তুলতে পারতাম। আমাদের দেশে তো এমন কোনো জেলা নাই যেখানে নদী ছিল না, যেখানে নদী নাই। নদী থাকার পরেও নদীটাকে আমরা পর্যটনে কোনো কাজে লাগাতে পারিনি, অথচ পৃথিবীর সবগুলো দেশ, জাইদি ভাইও বেশ কিছু শহরের কথা উল্লেখ করলেন, তো পৃথিবীতে এমন কোনো দেশ নাই যারা নদীকে কেন্দ্র করে নদী পর্যটন গড়ে তোলে নেই। আশা করি আমাদের সরকার বা আরও যারা কর্তা ব্যক্তি আছেন তারা এই বিষয়ে সচেতন হবেন। সামনে পর্যটনের হাত ধরেই বাংলাদেশ টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হবে, বাংলাদেশ নদী পর্যটনে অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।